2026 সালের সাধারণ নির্বাচন, এটা এমন একটা ঘটনা যা বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাই কিন্তু পাল্টে দিয়েছে। তো এই যে ঐতিহাসিক মুহূর্ত, এর আসল তাৎপর্যটা ঠিক কী, চলুন আজ সেটা একটু তলিয়ে দেখা যাক। এই পুরো নির্বাচনের সবচাইতে বড় যে চমক, সেটাকে যদি একটা সংখ্যায় বলতে হয় তাহলে সেটা হলো 209। হ্যাঁ, ঠিকই দেখছেন, এই একটা সংখ্যাই যেন দেশের রাজনীতিতে একটা ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে বিএনপির এই অবিশ্বাস্য জয়ের পেছনের কারণটা কি, আর এর প্রভাবই বা কতদূর গড়াতে পারে, চলুন সেটাই এখন খতিয়ে দেখা যাক। দেখুন, এই নির্বাচনকে শুধু ক্ষমতার একটা হাতবদল হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আসলে এটা ছিল এক দশকেরও বেশি সময় পর প্রথম একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যা কিনা একটা নতুন গণতান্ত্রিক যুগের স্বপ্ন দেখাচ্ছে, আশা জাগাচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা ফলাফল, এটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। ঠিক 2 বছর আগে 2024 সালে ওই বছরের গণ আন্দোলনই আসলে এই পালা বদলের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। তো গল্পটা শুরু 2024 সালের জুলাই আগস্ট মাসে। ছাত্র জনতার সেই আন্দোলন, যেটাকে বলা হচ্ছে মনসুন রেভলিউশন, সেটার মাধ্যমে কিন্তু পতন ঘটেছিল দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগ শাসনের। এরপর দেশে গণতন্ত্র ফেরানোর জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, আর তাদের হাত ধরেই ঠিক 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক নির্বাচনটা। তো প্রেক্ষাপট তো বোঝা গেল, এবার চলুন সরাসরি নির্বাচনের ফলাফলে চলে যাই। দেখা যাক কে জিতল, কে হারল, আর ক্ষমতার নতুন খেলাটা ঠিক কেমন হতে চলেছে। ফলাফলটা দেখুন, বেশ পরিষ্কার, তাই না? বিএনপি একাই পেয়েছে 181টা আসন, আর তাদের জোটের সব মিলিয়ে আসন সংখ্যা দাঁড়িয়েছে 209, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর অন্যদিকে জামায়াতে ইসলামী আর তাদের জোট সঙ্গীরা মিলে 68টা আসন নিয়ে উঠে এসেছে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে। এই যে বার চারটা, এটা দেখলেই নতুন সংসদের ক্ষমতার ভারসাম্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে বিএনপির বিশাল সংখ্যাগরিষ্ঠতা, যা তাদের একটা খুবই শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, কিন্তু অন্যদিকে জামায়াত জোটের এই 68টা আসনও কিন্তু কম কথা নয়। এটা একটা শক্তিশালী বিরোধী দলের ইঙ্গিত দিচ্ছে, যা সামনের দিনে সংসদীয় রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে, এটা বলাই যায়। আসলে এই নির্বাচনের সবচেয়ে বড় ঐতিহাসিক তাৎপর্যটা কি জানেন? এটা হলো দেশের রাজনীতিতে কয়েক দশক ধরে যে দুই দলীয় একটা আধিপত্য চলে আসছিল, সেটার অবসান। আওয়ামী লীগের অনুপস্থিতি আর বিএনপির এই ভূমিধস জয়, এই দুটো মিলেমিশে দেশের রাজনীতির পুরো সমীকরণটাই নতুন করে লিখে দিয়েছে। তবে গল্পটা শুধু বিএনপির ক্ষমতায় আসা দিয়ে শেষ নয়। এই নির্বাচন কিন্তু জাতীয় রাজনীতিতে বেশ কিছু নতুন মুখ আর নতুন শক্তিরও জন্ম দিয়েছে। চলুন এবার তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই নতুনদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপিকে নিয়ে। মনে আছে 2024 সালের ছাত্র আন্দোলনের কথা? সেই আন্দোলনেরই অন্যতম নেতা নাহিদ ইসলাম, যিনি ঢাকা থেকে জিতেছেন, তিনি এই দলের নেতৃত্বে। মাত্র 6টা আসন হলেও তাদের এই আত্মপ্রকাশ কিন্তু রাজনীতিতে নতুন প্রজন্মের আশার একটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। আরেকটা দিকেও নজর দিতে হবে, জামায়াতে ইসলামী আর তাদের জোটের জন্যও কিন্তু এই নির্বাচনটা একটা ঐতিহাসিক ঘটনা। 68টা আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। এটা শুধু তাদের ইতিহাসের সেরা ফলাফলই না, দেশের ডানপন্থী রাজনীতির জন্য একটা বিরাট মাইলফলক। তবে এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর সবকিছুই যা একেবারে নিখুঁত ছিল তা কিন্তু নয়, কিছু বিতর্ক তৈরি হয়েছে। এবার চলুন সেই দিকগুলো একটু দেখি, যা এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। এখানে দুটো ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদিকে বিজয়ী দল বিএনপি বলছে এটা জনগণের আস্থার বিজয়, আবার অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে নির্বাচনটা অবাধ হলেও দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এর বিস্তৃতির অভাব ছিল, মানে এর গ্রহণযোগ্যতা নিয়ে একটা কিন্তু থেকেই যাচ্ছে। শুধু তাই না, আরও কিছু বিষয় ছিল, যেমন ধরুন জামায়াত আর এনসিপির মতো দলগুলো ফলাফলে অসামঞ্জস্যের অভিযোগ তুলেছে। নির্বাচনের আগে সহিংসতায় 16 জন কর্মীর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ভুয়া তথ্য আর ডিপ ফেক ভিডিওতে সয়লাভ ছিল।
এমনকি ঠিক কত শতাংশ ভোটার ভোট দিয়েছে সেই আনুষ্ঠানিক তথ্যটাও সাথে সাথে প্রকাশ করা হয়নি, যা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছিল। তো এত কিছুর পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এরপর কি? এই যে বিপুল একটা জনরায়, এটা নিয়ে নতুন সরকারের সামনের পথটা কতটা মসৃণ হবে? কি কি চ্যালেঞ্জই বা অপেক্ষা করছে তাদের জন্য? নতুন সরকারের সামনে কাজের তালিকাটা কিন্তু বেশ লম্বা। প্রথমেই আসছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মানে মুদ্রাস্ফীতি আর বেকারত্ব সামলানো। তারপর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি দমনের চাপ তো আছেই। আবার ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে সম্পর্কটা নতুন করে ঠিক করাও হবে একটা বড় পরীক্ষা। আর সবশেষে ঘরের ভেতরে, মানে সংসদে, নতুন এই শক্তিশালী ডানপন্থী বিরোধী দলের চাপ সামলানো, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। গ্লোবাল ভয়েসেসের এই কথাটা পুরো পরিস্থিতিটাকে এক লাইনে তুলে ধরেছে। বাংলাদেশের গণতান্ত্রিক নবজন্মের প্যারাডক্স। প্যারাডক্স কেন? কারণ এটা এমন একটা মুহূর্ত যা একদিকে যেমন নতুন দিনের আশা দেখাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে নতুন নতুন সব চ্যালেঞ্জ আর ঝুঁকিরও জন্ম দিয়েছে। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে একটা নতুন সরকার, আর অন্যদিকে সংসদে একটা শক্তিশালী ধর্মীয় এবং ডানপন্থী বিরোধী দল। এই দুই মিলিয়ে বাংলাদেশ কি আসলে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, নাকি এক নতুন ধরনের রাজনৈতিক সংঘাতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।